পড়েছে এই দিও ও এখন আমরা চাঁদে যাবো চাঁদালি এই যে মামে কটবালি লেডিস স্পেশাল। Hey hello guys, welcome back to my YouTube channel. So আজকে আমাদের দীঘার লাস্ট ডে, মানে 3 নম্বর দিন। আর দেখো আমরা আবারও সকালবেলা 5:30টার দিকে উঠে রেডি হয়ে গেছি সুন্দর করে। সবাই দেখো খুব সুন্দর শাড়ি পরেছে, কি ভালো লাগছে না? সবাই মিলে এরকম শাড়ি পরে ঘুরতে গেলে বেশ সুন্দরই লাগে। আর আমার মাকে তো অত্যন্ত সুন্দরই লাগছে, কারণ বছরে একবার শাড়ি পরে, মাঝে মাঝে খুব একটা পরে না শাড়ি। আর দেখো আমাদের রেডি হতে হতে ভোরও হয়ে গেছে, মানে মেয়ে মানুষদের রেডি হওয়া মানে লেট হবেই হবে। আর দেখো এখানে ফাইনালি আমি বেরিয়ে গেছি। আর দেখো ক্যামেরায় যদি আমি না দেখতাম পিছন দিয়ে কী আসছে, আজকে আমাকে ধাক্কা মেরে উড়িয়েই দিত। সত্যি কথা, ভাগ্যিস আমার ক্যামেরাটা অন ছিল। তো গাইজ আমি এখানে খুব খুশি, দেখতেই পাচ্ছ, নাচতে নাচতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলছি, চলো আস্তে আস্তে সব বলবো। আর এই দেখো আমরা ফাইনালি উঠে গেছি ভ্যানে। আর ভ্যানে উঠে না আমার না সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমি ভ্যানে করে আমার দীপামার বাড়ি যেতাম, গোলাবাড়ি। খুব মনে পড়ে যাচ্ছিলো, কারণ তখন তো আর এত গাড়ি ঘোড়ার চল ছিল না। আগে ক্যানিং থেকে বাস ধরে আসতে হতো, তারপর গোলাবাড়িতে মায়ের বাড়ি এই মোটর ভ্যানে করেই যেতাম। আর পিছনে সিটে বসার জন্য এত কাঁদতাম, তবু কেউ বসতে দিত না, যেহেতু ছোট ছিলাম, পড়ে যদি যাই, ওই জন্য কেউ বসতে দিত না। আর আমি খুব কাঁদতাম। আর তো যাই হোক, এখানে আমি আর মাম্মাম প্রচুর পরিমাণে ঢং করছি। তো চলো বলি কোথায় যাচ্ছি আমরা চন্দ্রেশ্বর মন্দির। দীঘা এসছে, চন্দ্রেশ্বর মন্দির যাব না এটা তো হতেই পারে না। দেখো কত সুন্দর জঙ্গল, কি ভালো লাগছে না দেখতে। আর মাম্মাম বলছে কি, নিশা মা জানো এই জঙ্গলের ভিতরে কে থাকে? আমি বলছি কে? বলছে এই জঙ্গলের ভিতরে না ডাইনোসর থাকে। আমি বলছি বাবা তাই? তারপর এখানে আমার সোনাই দিকে দেখো, মানে ঠান্ডা যেহেতু ভোরবেলা ঠান্ডা হাওয়া ছাড়ছে, তো ওই জন্য আমার সোনাই দি মুড়ি দিয়ে বসে আছে। এত ঠান্ডা হাওয়া ছাড়ছিল, কি ভালো লাগছিল যে কি বলবো গাইস। আর চন্দ্রেশ্বর মন্দির অনেকে জানে, আবার অনেকে জানে না। যেহেতু মণিমার ওখানটায় নিজস্ব বাড়ি, মানে শ্বশুর বাড়ি, তো ওই জন্য মণিমা জানতো যে চন্দ্রেশ্বর মন্দির বলে ওখানে কিছু একটা আছে। ওই জন্য মণিমা বললো চল এত দূর এসেছি যখন, মন্দির দিয়েও একটু ঘুরে আসি। তো তোমরা কি শুনতে পেলে মাম্মাম কি বলল? যদি না শুনতে পাও আমি আবারও রিপিট করছি। মাম্মাম বলল যে মা, এবছর পুজোর সময় আমি নিশামার মতো কানের পরবো। হ্যাঁ, আমার না অনেক ভালো লাগে ওর এই পাকা কথাগুলোতেই গাইস, মনটা না একদম গলে যায়, মনটা একদম ভরে যায় ওর এই কথাগুলো শুনলেই। তো যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো আমরা পৌঁছে গেলাম ফাইনালি চন্দ্রেশ্বর মন্দির। এই মন্দিরটা অ্যাকচুয়ালি শিব ঠাকুরের মন্দির। মানে আমাদের এখানে যদি কোনো কাজ বা মানসিক চোকানো হয়, আমরা কোথায় যাই? তারকেশ্বর। তো ওখানকার লোকেরা এই মন্দিরে আসে, চন্দ্রেশ্বর মন্দির। আর মন্দিরটা না যথেষ্ট বড়, যথেষ্ট। আর এত সুন্দর মন্দিরটা কি বলবো। তো যাই হোক, আমরা এসে সবার আগে ফুল টুল নিয়ে নিয়েছি হাতে। আর এখানে না গাইস প্রচুর পয়সার খেলা, কি বলবো। মানে এখানে যদি জুতো খুলতে যাও তোমার কাছ থেকে 20 টাকা নেবে, যদি তুমি হাঁও করো না তোমাদের কাছ থেকে 20 টাকা করে নিয়ে নেবে। তো যাই হোক, ওখানে দেখো নন্দীর পাশে স্বয়ং নন্দী মহারাজ এসে দাঁড়িয়েই আছে। তো যাই হোক, আমরা এখানটায় পুজো দেওয়ার আগে ঘাটে গিয়ে একটুখানি জল ছিটিয়ে নিলাম, হাত ধুয়ে নিলাম, পা ধুয়ে নিলাম, কারণ যেহেতু পুজো দেবো। তারপর এখানে চলে এসেছি আমরা প্রসাদ কিনতে। আর প্রসাদ এখানে না সেরকম কিছু ছিল না, লকুনদানা, বাতাসা, আর ওই যে খাস্তা মতো হয় না, কি একটা বলে ওটা আমি জানি না, তো ওটাই নিয়ে নিয়েছিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ আমি ধূপ জ্বালিয়ে নিচ্ছি ঠাকুরের কাছে। এখানটায় না গাইস ধূপ জ্বালাতেও টাকা নেয়, মানে এটা কি, ভগবানের কাছে আমরা ধূপ দেখাবো তার জন্য ওনাকে টাকা দিতে হবে। ওই যে দেখছেন তো বসে আছে ব্রাহ্মণ, ওনাকে, মানে ধূপ জ্বালাতে গেছি আমাদের সবাইকে পাগল করে দিচ্ছে যে কিছু দিয়ে যান। পুজো করে এসেছি, সেখানটায় দিতে হয়, আমরা মানছি, ভগবানের কাছে দিতে হয়, আমরা মানছি, ওনাকে দিয়েছি। কিন্তু প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রত্যেকটা কাজ করে তো আর টাকা দেওয়া যায় না। এটা কি পুজোর স্থান না ওদের ভিক্ষার জায়গা? আমি তো বুঝতেই পারিনি। ওদের অধিকার আছে মানছি, তা বলে কি ধূপ জ্বালাতে গেলেও ওদের অধিকার আছে? এটা কি অধিকার গাইজ, আমি তো বুঝতেই পারছি না। তো যাই হোক, মাথাটা একটু গরম হয়ে গেছিলো ধূপ জ্বালাতে গিয়ে, তাও মনটা শান্তি করে আমি বাবা মহাদেবকে
ধূপ দিলাম, প্রদীপ দিলাম। আর এখানটায় দেখো গাইস কত পায়রা, কি ভালো লাগছে। আর মাম্মাম তো দেখি নিজেকে আর আটকে রাখতে পারিনি, দৌড়েছে পায়রার কাছে। আর যেই দেখছে আর যেতে পারছে না, তখন সোনাই দিকে নিয়ে যাচ্ছে, বলছে চলো না মাম্মাম একটু যাই, মানে ভীতু। আর এখানটায় অনেক অনেক ঠাকুর ছিল গাইস, অনেক। আসলে টাইমটা ছিল না হাতে, ওই জন্য আর সব জিনিসটা ঘুরে দেখাতে পারিনি। আমাদের রিটার্ন এসে আবার বাড়ি যাওয়ার জন্য রেডি হতে হতো, রুম ছাড়তে হতো, 9টার টাইম ছিল। তো যাই হোক, এই দেখো আসল জায়গা, এটাই হচ্ছে বাবার আসল জায়গা। কিচ্ছু ছিল না, জাস্ট একটা শিবলিঙ্গ ছিল, তার উপরে বাবা ভোলেনাথ বসেছিল। আর এখানটায় দেখো মাম্মাম এত খুশি, নন্দীর গায়ে হাত দিয়ে ও বলেই যাচ্ছে ওর মাকে, মাম্মাম দেখো আমি হাত দিয়েছি নন্দীর গায়ে, তুমি দেখো, তুমি হাত দাও। তারপর সোনাই দিয়ে এসে হাত দিতে, তারপর ওর মন শান্তি করে, আমাদেরও মন শান্তি করে পুজো দিই। আমরা এখন যাচ্ছি রিটার্ন বাড়ির দিকে। আর যেহেতু অনেকটা ভোরবেলা বেরিয়েছিলাম, কিচ্ছু খাওয়া হয়নি, আর সবার খুব খিদেও পেয়ে গেছিলো। তো এখানে এসে আমরা খেতে বসে গেছিলাম। আর এখানে মাম্মাম বলছে তুমি আমার টাকাটা নিয়েই আমাকে খেতে দাও, আমার টাকাটা নিয়েই আমাকে দাও, আমি কিন্তু অন্য কারোর টাকায় খাবো না, তুমি এই টাকাটা নিয়েই দাও। তো সবাই মুড়ি খাচ্ছিল, আমার আর মুড়ি খেতে ইচ্ছে করছিল না বলে আমি সোনাই দিই পুরি আর ঘুগনি খেয়েছিলাম, মানে লুচি আর ঘুগনি। খুব ভালো, খুব টেস্ট ছিল, খেতে হয়েছিল সত্যি। আর পুরোটাই নিরামিষ ছিল যেহেতু মন্দিরের বাইরে। আর ওখানটায় কিন্তু গাইস ঠাকুরটা অনেক 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 জাগ্রত, তোমরা গেলেই বুঝতে পারবে। একটা মানে ভগবান যে স্বয়ং বসে আছে না, ওটা নিজের মন থেকেই ফিল হবে যে না ভিতরে কেউ রয়েছে। মানে মন্দিরের ভিতরে যখন ঢুকবে তখনই মনটা অন্যরকমই একটা শান্তি হয়ে যাবে। গাইস আমরা বাড়ি এসে দেখো আমাদের ব্যাগ প্যাকিং হয়ে গেছে, যেহেতু আমরা রুম ছেড়ে দেবো, তো সেহেতু আমাদের সব প্যাকিং স্যাকিং কমপ্লিট। ব্যাগের চেনটা আমার লেডিস স্পেশাল, লেডিস স্পেশালে জেন্টস উঠে গেছে। এই যে সবাই রেডি, আমরা চাঁদে যাব এখন, আমরা একটু বিচে, সি বিচে যাব এখন, আমরা চাঁদে যাব। চাঁদালি একটু বেরোন প্লিজ। এখানেও গাইজ আমার এই এত ব্যাগ, 1 2 3 4, এখনো একটা, ওই যে 5 6টা ব্যাগ, জানি না কি করে যাবো, কি ভালো লাগছে না দেখো গাইজ। ओ अजनबी जाना पहचाना सपनों में उसका है आना जाना अजनबी। গাইজ এখানে ব্যাগ এত হয়ে গেছে যে এই ছোট ব্যাগে ওড়না মোড়না চলো এখন আমরা নিচের রুমে শিফট হবো। তো চলো পরে দেখা হচ্ছে, টাটা গাইজ। সো গাইস, নিচের রুমে শিফট হয়ে আমরা আবারও চলে যাচ্ছি বিচের দিকে। আর তোমাদের বলছি আমরা নিচের রুমে কেন শিফট হয়েছি, কারণ আমাদের বাস ছিল 4টের সময়। আর 4টের সময় থেকে ওই মানে 5-6 ঘন্টার, 5-6 ঘন্টাও না, মিনিমাম ওই 2-3 ঘন্টার জন্য থেকে 1200 টাকার রেন্ট দিতে আমাদের সবার গায়ে লাগছিল। শুধু ওই জন্য আমরা নিচের রুমে শিফট হয়ে গেছিলাম। তো দেখো গাইস, ফাইনালি আমরা সি বিচে চলে এসেছি। আর আজকের কী লেভেলের ভিড়, যেহেতু সানডে ছিল ওই জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। কারণ দীঘা এখন এমন হয়ে গেছে, তো সবাই একদিনের ট্যুর করেও চলে যেতে পারে। নাইটি বৌদি এসে আজকে আমাদের সাথে, দেখতেই পাচ্ছ। ওইদিকে সুইটি বৌদির মেয়ে, এই দানিশ ভাই, এই যে মা মেয়ে কটবালি। আমার সোনাইদি এখন ঘোড়ায় উঠছে, দাঁড়াও মা দাঁড়াও। এই দেখো সোনাইদি দেখো, ঘোড়া, তোর কপালে দুঃখ আছে, তোর পিঠে হাতি উঠেছে। এ ঘোড়া, তোর কপালে দুঃখ, তোর পিঠে হাতি উঠেছে। বড় বড় অবস্থা দেখো ঢেউ দেখে, এই ঢেউ। তোমরা আমার আগের ব্লগগুলোতেও দেখেছো যে আমার বড় মা কী লেভেলের ভয় পায় ঢেউ দেখে। জাস্ট একটা ফটো তুলতে দেখেছি, তাই আমার বড় মা ভয় পাগল হয়ে গেছে। আর ওখানে আমার মা, এখানে আমার ভাই, মামি, দিদা কত এনজয় করছে দেখো। আর আমিও প্রচুর এনজয় করেছি। 2 দিন দীঘায় গিয়ে 2 দিনই জলে নামিনি, বাট 3 দিনের মাথায় যেদিন রিটার্ন আসবো সেই দিন আমি জলে নেমেছিলাম। প্রচুর মজা হচ্ছিল, প্রচুর মজা লাগছিল। আর এখানে মাম্মামকে দেখো, ও তো ওর খুশি ধরে রাখতে পারছে না। আর এখানে আমি ফটো তুলে এখন যাচ্ছি ফোন রাখতে, যেহেতু এখন আমি জলে ঘুরবো আর ফোন নিয়ে তো ঘোরা যায় না।
তো যাই হোক ফাইনালি আমরা রুমে এসে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি খেতে, কারণ অলরেডি 2টো বেজে গেছে আর আমাদের 3:30-এর মধ্যে রুম ছেড়ে দিতে হবে। যেহেতু আমাদের 4টেই বাস, আমাদেরকে তো তাড়াতাড়ি হয়ে বের হতে হবে। আর আমাদের অনেকগুলো ব্যাগ, 2টো বয়স্ক মানুষ আছে, একটা বাচ্চা আছে, নিয়ে কিছুটা এগিয়ে যেতে হবে। আর চলো তোমাদের আরেকটা কথা বলি, আমরা যে হোটেলটায় ছিলাম ওই হোটেলের খাবার দাবার কিন্তু খুব 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 ভালো ছিল। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে লাস্ট ব্লগে শেয়ার করছি। এখানে তুমি 90 টাকা থালায় মাছ ভাত পেয়ে যাবে, আর আনলিমিটেড ভাত, আনলিমিটেড তরকারি, যখন যেটা চাইবে সেটাই পেয়ে যাবে, কোনোটায় না নেই বা কোনোটায় এক্সট্রা চার্জ নেই। তো যেহেতু বাড়ি চলে আসবো ওই জন্য ভাত, ডাল আর একটা চচ্চড়ি খেয়েই বাড়ি চলে এসেছিলাম। মানে একটা মাছ নিয়েছিলাম, মাছটা আমি খাইনি, ওটা মা খেয়েছিল, আমার ভালো লাগছিল না আর খেতে। তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। আর আমি সেটাই বকবক করছি, যেহেতু এতটা পরিমাণে বাসের আওয়াজ হচ্ছে যে আমার কথা থেকে বেশি বাসের আওয়াজ শোনা যাচ্ছিলো। আর আমাদের বাসের টাইম ছিল কিন্তু গাইস 4টে, আর বাস আস্তে আস্তে হয়ে গেছে 4:30। এত মাথা গরম হয়ে যাচ্ছিল না রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে, এতগুলো ব্যাগ নিয়ে। স্বাভাবিক, আর দুটো বয়স্ক মানুষ আছে, কতক্ষণ ওরা দাঁড়িয়ে থাকবে, ওরা তো বেশিক্ষণ দাঁড়াতেও পারে না। তো যাই হোক অনেকক্ষণ পর আমরা বাসের দেখা পাই, দেখে সবাই খুব খুশি হয়ে যায়। আর এই যে আমরা বাসে উঠে যাই, আমরা যেখানে মানে যার কাছ থেকে বাস বুক করেছিলাম আর কি, বলেছিলাম সিট বুক করার কথা, তাদেরকে আমরা বলেছিলাম যে ভালো সিট দিতে, যেহেতু 2টো বয়স্ক মানুষ যাবে ওদের জন্য একটা সিট দিতে, পিছনের দিকে দিতে না, একদম মুখের দিকে দিতে না, উঠতে যেন ডান দিকে সিট দেয়। কিন্তু মানে কি বলে, লোকটা এত অসভ্য গাইস, মানে আমরা যে বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি আমাদের একদম 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 একটা বাজে সিটে দিয়েছে, যে কি বলবো, মানে ওখানে মানুষ বসতে পারছে না। আমার মা তো বসতে পারেনি, লিটারালি উঠে চলে গেছে, দাঁড়িয়ে ছিল, এত রেগেছিল। বারবার করে ফোন করে দাদাটাকে বলা হচ্ছে, দাদা একটুখানি বলে জায়গাটা, সিটটা একটু পিছিয়ে দিন, বসতে প্রচুর প্রচুর প্রবলেম হচ্ছে। কিন্তু সেই দাদাটা কোনো আর রিপ্লাই দিলই না। যেহেতু ওনার টাকাটা পেয়ে গেছে, তো উনি তো আর কোনো এতে আমাদের থাকবে না, সাথে পাচ্ছে, উনি জানে ওনার টাকা উনি পেয়ে গেছে, আর কি চাই। তো যাই হোক দেখো আমরা দৃশ্য দেখতে দেখতে আমরা নিজেদের জায়গায় মানে নিজেদের শহরে ঢুকে গেছি। আর দেখো এখানটায় মাম্মামও ঘুমিয়ে পড়েছে, কারণ অনেকটা রাস্তা। আমরা বাসে উঠেছিলাম তোমার 5টায়, আর বাস থেকে নেমেছি 10:30টায়, মানে ভাবো কতটা লেট এসছে। আর গাইস জানো, আমি ঘুম বলে না এটাকে না হাওড়া ব্রিজ মনে করেছি। তারপর যখন হুঁশ এলো যেটা তো হাওড়া ব্রিজ না, তো আমি নিজে থেকেই প্রচণ্ড পরিমাণে হেসেছি। তো হাসতে হাসতে ফাইনালি হাওড়া ব্রিজের সামনে চলেই এসেছি। তোমরা হয়তো বুঝতে পারছো না এটা হাওড়া ব্রিজ কি না, বাট আমরা যেহেতু বসেছিলাম তো আমরা ঠিক বুঝতে পারছিলাম ওটা হাওড়া ব্রিজ। আর দেখো বসে বসে না হাঁপিয়ে গেছি, তাই এই সিট ওই সিট সেই সিট করছিলাম, যেহেতু পুরো বাসটা ফাঁকা হয়ে গেছিলো। আর আমরা বাস ধরেছিলাম দীঘা টু ধর্মতলা, যেহেতু গড়িয়া স্টেশনে বাস পাচ্ছিলাম না। আর এই দেখো হাওড়া ব্রিজ, আর এত রাত্রে হাওড়া ব্রিজ দেখতে আমাদের এত ভালো লাগছিল, কি বলবো গাইস, দেখে নাও কি ভালো লাগছিল না দেখতে। গঙ্গা দেখতে সবার ভালো লাগে, কার না ভালো লাগে বলো তো, আমারও খুব ভালো লাগে সত্যি সত্যি। ওই জন্য গঙ্গা দেখতে দেখতে, হাওড়া ব্রিজ দেখতে দেখতে আর কিছুটা ঘুমিয়েও নিয়েছিলাম, সত্যি কথা যেটা। আর চোখ খুলেই দেখি ধর্মতলায় চলে এসেছি আমরা। তো গাইস দেখো ফাইনালি আমরা ধর্মতলায় নেমে গেছি। আমরা এখন মোটে 4জন দাঁড়িয়েছি, হ্যাঁ 4জনই দাঁড়িয়েছি, আর 3জন গেছি, 3জন গেছি ওয়াশরুম। তোমরা এলে আমরা এখন বাস ধরে কি ট্যাক্সি ধরবো সেটা আমাদের ব্যাপার। চলো তোমাদের সাথে একবার বাড়ি গিয়ে দেখা হবে। টাটা টাটা গাইস, টাটা, হাঁপিয়ে গেছি আর ব্লগ করার ইচ্ছে নেই, টাটা। সো গাইস তোমরা কি আমার গলার ভয়েসটা শুনলে কি বিচ্ছিরি হয়ে গেছে না, জলে উড়ে। তো যাই হোক ফাইনালি আমরা ঘরে পৌঁছে গেছি, আর ঘরে এসেছি 11:25, মানে বাসে উঠেছি 5টা, ঘরে এসেছি 11:25। মানে যতই ট্যুর করে নাও নিজের বাড়ির মতো শান্তি কিন্তু আর কোথাও নেই। আর আমার ভাই সেটাই চিল্লে বলে যাচ্ছে। গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি। তো যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা গাইস, লাভ ইউ, টাটা।